সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে আমি হাজির হলাম। আমি আজকে তোমাদের এর আগে যে হিসেবের বৈষম্য পড়াচ্ছিলাম, যেখানে আমরা করেছি জাবেদা, খতিয়ান, আমিল করেছি এবং জাবেদার শ্রেণীবিভাগ করেছি এবং নগদান বহি করেছিলাম। ওখানে নগদান বই হলো যে হিসাবের যে বইতে, প্রাথমিক বইতে একটা প্রতিষ্ঠানের নগদ সংক্রান্ত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়, তাকে বলা হয় মূলত নগদান বই। এই নগদান বই 1 ঘোড়া নগদান বই আছে, 2 ঘোড়া নগদান বই আছে, 3 ঘোড়া নগদান বই আছে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং একটা অঙ্ক করেছি, আমরা প্রতিটার উপরে প্র্যাকটিস করেছি অনলাইন ক্লাসের আগে। আজকে আমি তোমাদের পড়াতে চাই ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে, ইংরেজিতে যেটাকে বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আসলে কি? আমরা সচরাচর দেখতে পাই যে একটা প্রতিষ্ঠান যখন নগদে লেনদেন করতে পারে, তেমন কিন্তু সে কিছু লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারে। একটা প্রতিষ্ঠান, একজন যদি মানুষ টাকা পায় তাহলে তাকে নগদ টাকা দিতে পারে অথবা চেক কাটিয়ে দিয়ে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারে। আবার অনুরূপভাবে টাকা পাওয়ার সময় সে টাকা নগদে পেতে পারে, আবার সেটা ব্যাংকের মাধ্যমে সে গ্রহণ করতে পারে। এই দুটো অপশনই তার চালু আছে। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে একটা প্রতিষ্ঠানে কিন্তু সবসময় দুইটা জায়গায় তার হিসাব থাকবে। একটা তার নিজের প্রতিষ্ঠানের হিসাব থাকবে, আর একটা থাকে ব্যাংকে হিসাব থাকবে তার নাম। এই ব্যাংকে হিসাব যেটা থাকে, সে ব্যাংকে 3 ধরনের হিসাব আছে। ব্যাংকের হিসাব নিয়ে পড়াশোনা আছে আমাদের। সেখানে সঞ্চয় হিসাব আছে, চলতি হিসাব আছে, স্থায়ী হিসাব আছে। একজন ব্যবসায়ী সাধারণত চলতি হিসাব বেশি খুলে থাকে, কেউ কেউ সঞ্চয় হিসাব খুলতে পারে, স্থায়ী হিসাবও খুলতে পারে অন্য কোনো কারণে। সেটা যাই হোক, সেটা ভিন্ন কথা, কিন্তু তার ব্যাংকে একটা হিসাব থাকতে হবে, এই হলো কথা। তাহলে ব্যাংকে একটা হিসাব আছে, ব্যাংকে লেনদেন করার জন্য, ব্যাংকের মাধ্যমে লেনদেন করার জন্য ব্যাংকে একটা হিসাব আছে, আর একটা বই আছে তার নিজস্ব প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানটাতে আমরা যে নগদান বই যেটা বললাম, সেটা 2 ঘোড়া নগদান বই বলে একটা নগদান বই নিয়ে আলোচনা করেছি। সেখানে নগদ টাকা লেখবার জন্য একটা নগদের ঘর থাকে, একটা ব্যাংকে লেনদেনগুলো লেখার জন্য একটা ব্যাংকের একটা ঘর থাকে। তাহলে আমরা আমাদের ব্যাংকের লেনদেনগুলো যেগুলো আমাদের হয়ে ব্যাংক লিখে, সেই সমস্ত লেনদেন কিন্তু আবার নগদান বইতে লেখার ব্যবস্থা আছে আমাদের। তাহলে একই লেনদেন কিন্তু 2 জায়গায় লেখা হচ্ছে। ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো একবার প্রতিষ্ঠান লিখছে, তো আরেকবার ব্যাংক লিখছে, যে ব্যাংকে আমাদের হিসাব আছে। তাহলে এই হলো অবস্থা। তাহলে যেটা সচরাচর হওয়া উচিত সেটা হলো যে তোমার একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংক বিবরণী বা ব্যাংকের হিসাবের উদ্ধৃত এবং নগদান বইতে আমাদের লিখিত যে হিসাবের উদ্ধৃত, সেই দুটো উদ্ধৃত কিন্তু একই রকম হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায় যে নগদান বইয়ের মাধ্যমে ব্যাংক উদ্ধৃত যেটা বাইরে হয়েছে, সেটা ব্যাংক থেকে হিসাব নিয়ে আসলে দেখা যায় সেই হিসাব উদ্ধৃতের সাথে দুটো উদ্ধৃত এক হয় না। তাহলে এই দুইটা উদ্ধৃত এক করবার জন্য যে বিবরণী তৈরি করা হয়, সেই বিবরণীর নাম হল মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা সহজ কথায় বলতে পারি যে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং ব্যাংক পাস বই বা ব্যাংক বিবরণীর উদ্ধৃত দুটি সাধারণত একই রকম হওয়ার কথা, কিন্তু এই দুটি যখন একই রকম না হয়ে অন্যরকম হয়, দুইটা 2 রকম হয়ে যায়, তখন সেটাকে একরকম করবার জন্য বা মিলকরণ করবার জন্য যে বিবরণী তৈরি করা হয়, সেই বিবরণীটার নাম হলো ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এখন আমরা একই যে আলোচ্য বিষয় আমি লিখেছি এখানে, আমরা এখানে এই আলোচ্য বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী কাকে বলে সেটা আমরা এখানে পেয়ে গেলাম। আবার বলি যে নগদান বইতে রক্ষিত ব্যাংক উদ্ধৃতের সাথে ব্যাংকের হিসাবের বা ব্যাংক পাস বইয়ের উদ্ধৃত দুইটি সাধারণত একই রকম হওয়ার কথা এক নির্দিষ্ট সময়ে, কিন্তু নির্দিষ্ট সময়ে যদি একই রকম না হয়, ভিন্ন ভিন্ন হয়ে যায়, তাহলে এই দুইটি একই রকম কি কারণে সেটা ভিন্ন ভিন্ন হলো, তার কারণ বিশ্লেষণ করে যখন একটা বিবরণী তৈরি করা হয়, সেই বিবরণীর নাম হলো ব্যাংক সমন্বয় বিবরণী।
ব্যাংক পাসবই নিয়ে একটা কথা বলতে চাই যে ব্যাংক পাসবই হলো ব্যাংকে লেনদেন করলে, এটা আগে ছিল এই যে ব্যাংকের গ্রাহক, ব্যাংক তার গ্রাহককে একটা ছোট বই দিত, সেই বইটার নাম ছিল ব্যাংক পাসবুক ছিল। একটা লেনদেন যখন সে ব্যাংকে লিখছে, প্রতিষ্ঠান যখন ব্যাংকে লিখে, ঠিক একইভাবে তার গ্রাহকের কাছে রক্ষিত বইতেও সে লেখালেখি লিখে দিত এই অনুরূপ একটা হিসাবে। কিন্তু এটা আর এখন আর প্রচলন নাই। এখন কম্পিউটারাইজ সিস্টেম আসার কারণে ব্যাংকের একটা স্টেটমেন্ট পাওয়া যায়, যেটা কম্পিউটারে ফরম্যাট আকারে। সেই স্টেটমেন্ট যদি প্রতিষ্ঠান কোনো গ্রাহক যদি দাবি করে যে তার ব্যাংকের হিসাব জানা দরকার, তাহলে সেই স্টেটমেন্টটা নিয়ে দেখতে পারে নির্দিষ্ট ফির বিনিময়ে। তাহলে এই ব্যাংক পাসবই হলো গ্রাহকের কাছে রক্ষিত ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটা বই, বা এই ব্যাংক বিবরণী বলতে পারো। বর্তমানে ব্যাংক বিবরণী হলো ব্যাংক স্টেটমেন্ট, কম্পিউটারের শীট একটা। এই ব্যাংক পাসবইয়ে যে লেনদেনগুলো লেখা থাকে, প্রতিষ্ঠান নগদান বইতে যেভাবে লিখে, ব্যাংক পাসবইতে কিন্তু ব্যাংক তার উল্টোভাবে লিখে। যেমন ধরো, আমাদের একটা প্রতিষ্ঠানে একটা হিসাব আছে স্বর্ণী ব্যাংকে। আমি যখন ব্যাংকে টাকা জমা দিব, বা আমরা যখন ব্যাংকে টাকা জমা দিব, তখন কিন্তু স্বর্ণী ব্যাংক আমাদের হিসেবে সেটা ক্রেডিট দিকে লিখবে। আর একইভাবে কিন্তু নগদান বইতে আমরা যখন সেটা লিখতে যাবো, তখন কিন্তু নগদান বইতে আমরা লিখবো সেটা ডেবিট দিকে। আবার যদি একইভাবে টাকা তুলে নিয়ে আসি, তাহলে সেটা আমাদের হিসাবে ব্যাংক লিখবে ডেবিট দিকে, আমরা সেটা লিখবো আমাদের নগদান বইয়ের ক্রেডিট দিকে। কারণ আমরা জানি, নগদান বই সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে সকল প্রকার প্রাপ্তি বা টাকা জমা বৃদ্ধি পাওয়া হলে সেটা লেখা হয় ডেবিট দিকে, নগদান বই ডেবিট দিকে। আর টাকা চলে গেলে বা টাকা কমে গেলে সেটা লেখা হয় নগদান বইয়ের ক্রেডিট দিকে। তাহলে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে গেলে এই পাসবই বা ব্যাংক বিবরণীতে কিভাবে সেই লেনদেনগুলো লেখা থাকে, তার ইফেক্টটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর একটা নগদান বই সম্পর্কে এর মধ্যে আমি আলোচনা করলাম তোমাদের কাছে। নগদান বই কাকে বলে বলেছি প্রথমেই, যে একটা প্রতিষ্ঠানের নগদ সংক্রান্ত লেনদেন সমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয়, প্রাথমিক যে বইতে লিপিবদ্ধ করা হয়, সেটাকে নগদান বই বলে। এই নগদান বইয়ের অনেক প্রকারভেদ আছে। এক ঘর নগদান বই, দুই ঘর নগদান বই, তিন ঘর নগদান বই, খুচরা নগদান বই আছে। আবার আধুনিক যুগে আবার নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদাও তৈরি করা হয়। তাহলে এই নগদান বইয়ের আমাদের সব জায়গাতে মাথায় রাখতে হবে, দু ঘর নগদান বই যে আমরা যখন তৈরি করি, তখন দু ঘর নগদান বই বা তিন ঘর নগদান বইতে যে টাকার কলামে তিনটা করা হয়, ডেবিট দিকে 3টা টাকার ঘর, ক্রেডিট দিকে 3টা টাকার ঘর থাকে। আমরা নগদে যেগুলো সমস্ত লেনদেন, সেগুলোকে নগদের করে লিখি, আর যেগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন, সেগুলোকে ব্যাংকের করে লিখি। তাহলে টাকা জমা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাংকে টাকা জমা দিলে, টাকা বৃদ্ধি পেলে, সেটা আমরা লিখি নগদান বইয়ের ডেবিট দিকে। আর ব্যাংক থেকে টাকা চলে গেলে বা টাকা কমে গেলে, সেটা আমরা লিখি নগদান বইয়ের ক্রেডিট দিকে। পাস বইটা কিন্তু ঠিক তার উল্টো। পাস বই বা ব্যাংক স্টেটমেন্টে ব্যাংক যেটা সংরক্ষণ করে যখন, তখন কিন্তু সেটা প্রতিষ্ঠানে ঠিক উল্টা দিকে উল্টা বা প্রতিষ্ঠিত লেখে। কারণটা হলো যে ব্যাংকের হয়ে যখন আমরা ব্যাংকে টাকা জমা দিই, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, তখন ব্যাংক যে লেনদেনটা লিখি সেটা ক্যাশ ডেবিট, গ্রাহকের হিসাব লিখি ক্রেডিট। ওই জন্য আমাদের হিসেবে তার ক্রেডিট দিকে লিখে এটাকে। তাহলে আমরা এই নগদান বই সম্পর্কে জানলাম। এবার নগদান বই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি, এই 4 প্রকারের পদ্ধতি আমরা 3 প্রকারের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা যেতে পারে। একটা হলো একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, এটা উভয় জের সংশোধন পদ্ধতি, আর নগদান বই সংশোধন পদ্ধতি। একক জের সংশোধন পদ্ধতি আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যে নগদান বইতে রক্ষিত ব্যাংক উদ্বৃত্ত, সেটা ডেবিট উদ্বৃত্ত হতে পারে বা ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে। সেই উদ্বৃত্তের সাথে যদি ব্যাংক স্টেটমেন্টের বা ব্যাংক পাসবইয়ের উদ্বৃত্ত যদি সমান সমান না হয়, একই রকম না হয়, তাহলে আমরা সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার প্রয়োজন পড়ে। তাহলে আমরা এই যে দুই জায়গার দুটো উদ্বৃত্ত, নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত এবং ব্যাংক পাসবইয়ের ব্যাংক উদ্বৃত্ত, এই যে কোনো দুইটা উদ্বৃত্তের মধ্যে যে কোনো একটা উদ্বৃত্ত দিয়ে কিন্তু আমরা অঙ্ক শুরু করতে পারি। তাহলে নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত দিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি, তাহলে সেটা যে উদ্বৃত্তটা যোগ বিয়োগ করতে করতে, সমন্বয় করতে করতে যে উদ্বৃত্তের বাইরে হবে,
সেটা ব্যাংকের উদ্বৃত্তটা বাইর হবে। আর যদি ব্যাংকের উদ্বৃত্তটা দিয়ে আমরা শুরু করি তাহলে কিন্তু সংশোধন করতে করতে সেটা নগদান ব্যাংক উদ্বৃত্তটা বাইর হবে। এইটা হলো যে দুইটা জেরের মধ্যে যে কোনো একটা জেরকে ধরে আরেকটা জেরকে সংশোধন করতে হবে, এটা একক জের সংশোধন পদ্ধতি। আর উভয় জের সংশোধন পদ্ধতি হলো নগদান বইয়ের জেরটা আসলে সঠিক কত হওয়া উচিত ছিল সেটা লেখা এবং সেটা ঠিক করা, এবং ব্যাংক উদ্বৃত্ত কত হওয়া উচিত সেটা ঠিক করা। দুইটা উদ্বৃত্তকে যখন পাশাপাশি আমরা ঠিক করার ব্যবস্থা করব তখন সেটাকে বলা হয় উভয় জের সংশোধন পদ্ধতি। আর একটা হলো নগদান বই সংশোধন পদ্ধতি, সেটা হলো এইভাবে যে আমরা যেহেতু ব্যাংকের যে হিসাব আছে সেই হিসাবটাতে আমরা সাধারণত প্রতিষ্ঠান বা গ্রাহক সেখানে কিন্তু আমরা হাত লাগাতে পারি না, আমাদের সেটা নিয়ন্ত্রণের বাইরে থাকে, সেটা প্রতিষ্ঠান লেখালেখি করে। বিধায় আমরা আমরা ওই নগদান ব্যাংকের উদ্বৃত্তটা সংশোধন না করি, আমাদের শুধু নগদান বইটা যেটা আমাদের কাছে আছে বা প্রতিষ্ঠানের কাছে আছে সেটাকে সংশোধন করার ব্যবস্থা করা। সেটা সংশোধন করে দেখা যে আসলে সত্যিকার অর্থে নগদান বইয়ের যেটা সত্যি কত হওয়া উচিত ছিল, কত হয়েছে এবং কত হওয়া উচিত ছিল, এটা সেটা যখন শুধুমাত্র নগদান বইটা ঠিক করা হবে তখন সেটাকে বলা হয় নগদান বই সংশোধন পদ্ধতি। এবারে আমরা একটু আলোচনা করি সমন্বয় বিবরণী তৈরির কৌশল, কিভাবে সমন্বয় বিবরণী আমরা তৈরি করব। আমরা প্রথমে একক জের সংশোধন পদ্ধতিটা একটু শিখি। যে একক জের সংশোধন পদ্ধতি, এই পদ্ধতিটা নগদান বইয়ের জের দিয়ে যদি আমরা শুরু করি, নগদান বহির জের দিয়ে শুরু করলে, এই নগদান বইয়ের জের দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হলো আমাদেরকে দেখতে হবে যে যে অসঙ্গতিপূর্ণ দফাগুলো আমাদেরকে সমাধানের জন্য দেওয়া হয়েছে, যে সে অসঙ্গতিপূর্ণ দফাগুলো কিন্তু নগদান বই এবং পাস বই বা ব্যাংক স্টেটমেন্টে বা নগদান বইতে বা ব্যাংকে কোনোটাই কিন্তু লেখা আসলে এর আগে হয়নি, যে কোনো না কোনো বইতে সেটা লেখা বাদ পড়েছে, বিধায় অসঙ্গতি হয়েছে। কাজে আমাদের ধরে নিতে হবে যে এটা যে কোনো একটা বইতে এটা লেখা আছে, হয় নগদান বইতে লেখা আছে, নয় সেটা পাস বইতে লেখা আছে। উদাহরণ দিয়ে বলি যে একজন গ্রাহক আমাদের হয়ে ব্যাংকে টাকা জমা দিয়েছে কিন্তু সেটা নগদান বইতে লেখা হয়নি। এটা হতে পারে একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা দিল কিন্তু আমরা সেটা না জানার কারণে বা প্রতিষ্ঠান সেটা না জানার কারণে সেটা নগদান বইতে সেটা লেখাই হলো না। তাহলে কি হবে? তাহলে নগদান বই বা নগদান বইয়ের টাকা কমে যাবে কিন্তু পাস বইয়ের টাকা কিন্তু বা ব্যাংকের টাকা কিন্তু বেড়ে যাবে। তাহলে ব্যাংকের টাকা যে বেড়ে গেল, তাহলে আমাকে আমাদের নগদান বইয়ের জেরটা দিয়ে যেটা আছে সেটা তো কম আছে, তাহলে আমাকে সেটাকে বাড়াতে হবে। কথা বোঝা গেছে কিনা? নিশ্চয়ই বোঝা গেছে মনে হচ্ছে। যে আমাদের তাহলে যেহেতু আমাদের গ্রাহক টাকা জমা দিয়ে ফেলেছে আমাদের হয়ে ব্যাংকে, কিন্তু সেটা আমরা খবর না জানার কারণে যেহেতু নগদান বইতে লেখা হয়নি, তার নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তটা কম হয়েছে, সেই জন্য নগদান বই সেই টাকাটাকে যোগ করে দিতে হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে পাস বইতে যখন বা ব্যাংকে যখন এই টাকাটা জমা দিয়েছে তাহলে ব্যাংক স্টেটমেন্টের এই টাকাটা কোন দিকে থাকবে, ডেবিট দিকে থাকবে না ক্রেডিট দিকে থাকবে? হ্যাঁ, টাকাটা ডেবিট দিকে থাকবে না ক্রেডিট দিকে থাকবে? আমরা জানি যে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে, সেটা কিছু আগে আলোচনা করা হয়েছে যে ব্যাংকের টাকা বৃদ্ধি পেলে সেটা সাধারণত থাকে ক্রেডিট দিকে, আর ব্যাংক থেকে টাকা কমে গেলে বা টাকা উত্তোলন করলে সেটা লেখা হয় ডেবিট দিকে। তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, সেখান থেকে ক্রেডিট দিকে আছে, সেই ক্রেডিট দিকে থাকলে সেটাকে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমি যদি একটা সূত্র লিখে দিই এখানে, যে কোনো বইতে লেখা থাকলে প্রথমত দেখতে হবে কোন বইতে লেখা আছে। এটার উত্তর হলো নগদান বই
অবলিক পাসবই বা ব্যাংক বিবরণী বলতে পারি আমরা এটাকে। ব্যাংক বিবরণ, এই দুটার মধ্যে যে কোনো একটা বই থাকতে পারে। আমাদের যে প্রশ্নটা আমরা পাবো, যে অসঙ্গতিটা পাবো, যে দফাটা পাবো, সেটাকে প্রশ্ন করবো নিজে নিজে, যে আমাকে দেখতে হবে যে এই দফাটা কোন বইতে লেখা আছে। যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমাদের হয়ে একজন গ্রাহক ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাহলে সেটা কোন বইতে লেখা আছে, সেটা আছে ব্যাংকে লেখা আছে, ব্যাংকে লেখা আছে, এটা নির্ধারণ করলাম। আমাদের প্রশ্ন উত্তর হলো এই ব্যাংকে লেখা আছে। এখন দ্বিতীয়ত দেখতে হবে কি, দ্বিতীয়ত দেখতে হবে কোন দিকে লেখা আছে। এটা উত্তর হলো ডেবিট দিকে অথবা ক্রেডিট দিকে থাকবে, যে কোনো একটা দিকে থাকবে। তাই এটা দেখতে হবে কোন দিকে লেখা আছে, এটা কি ডেবিট দিকে লেখা আছে না ক্রেডিট দিকে লেখা আছে। আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম, যে একজন গ্রাহক আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছে, এটা বার করলাম, আমরা চিন্তা করি যে এটা লেখা আছে ব্যাংকে লেখা আছে বা ব্যাংক বিবরণীতে লেখা আছে বা ব্যাংক পাসবইতে লেখা আছে, ব্যাংকে কোন দিকে থাকবে, এটা ডেবিট দিকে থাকবে না ক্রেডিট দিকে থাকবে? উত্তরটা হলো এটা ক্রেডিট দিকে থাকবে। তাহলে এটা যদি ক্রেডিট দিকে থাকে, তাহলে এটা সূত্রটা হলো, যে কোনো বইতে সূত্র হলো এটা, এখন যে কোনো বইতে ক্রেডিট করা থাকলে যোগ এবং ডেবিট করা থাকলে বিয়োগ করতে হবে। এই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এখন সহজে পেয়ে গেলাম যে আমাদের যদি যে সংশোধন পদ্ধতিতে আমরা যে নগদান বইয়ের জের দিয়ে শুরু করি, তার নগদান বইয়ের জেরের সাথে যে কথাটা কিছু না উল্লেখ করলাম, যে উদাহরণটা দিলাম, সেই উদাহরণে প্রদর্শিত টাকার পরিমাণটাকে এখানে আমাদের যোগ করে দিতে হবে। আবার যদি বলা যায় যে একজনকে চেক দেওয়া হয়েছিল, হ্যাঁ, একজন গ্রাহককে চেক দেওয়া হয়েছিল, সে টাকা তুলতে যায়নি, তাহলে টাকা তুলতে না গেলে কিন্তু ব্যাংকে টাকা থেকে যাবে, নগদান বইয়ে টাকা কমে যাবে। তাহলে এটা কোথায় লেখা আছে? এই লেনদেনটা লেখা আছে কিন্তু নগদান বইতে লেখা আছে। নগদান বই কোন দিকে থাকবে? এটা ক্রেডিট দিকে থাকবে। ক্রেডিট মানে হলো, এখানে বললাম যেটা ক্রেডিট মানে যদি বুঝে ক্রেডিট দিকে লেখা আছে, তাহলে সে ফিগারটাকে যোগ করে দিতে হবে। কারণ যোগ না করে দিলে ব্যাংকের ফিগারটা বেশি থাকবে, আবার নগদান ফিগারটা কম থাকার কারণে সেটা যোগ না করে দিলে সমান হবে না। এইভাবে করে আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। তাহলে এইগুলো মোটামুটি সূত্র, এই সূত্রগুলো আগে জানতে হবে, একটু মোটামুটি পড়তে হবে। হ্যাঁ, এই দফাগুলো একটু পড়লে আমরা সামনের দিনে আমরা এই ব্যাপারে অঙ্ক করতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকো সবাই তোমরা, ভালো, খোদা হাফেজ।